হাজারো শহীদ আর অসংখ্য আহতের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের দায়িত্ব নেয়া শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় থাকবে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক অভ্যুত্থানের পর থেকেই। এদিকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে অভ্যুত্থানের শরিক সকল রাজনৈতিক দল। এজন্য কতটা সময় প্রয়োজন সেটা নিয়েও রয়েছে বিতর্ক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েও। এর মাঝে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্ব জনমনে জায়গা করে নিয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও জনমনে নানান আলাপ রয়েছে। রাজনীতিবিদরা কি বলছেন ভোটের ট্রেনে আজ আলোচনা করব। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, ভোটের ট্রেনে আলোচনায় আজ যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের আয়োজনে। আমরা আপনার কাছে একটু জেনে নিতে চাই যে একই সঙ্গে আপনার সমসাময়িক রাজনৈতিক ইস্যু, সংস্কার, নির্বাচন নিয়ে আলাপ করব। আজকে যেহেতু আপনারা মতামত দিয়েছেন, ঐকমত্য কমিশনে বৈঠক করেছেন, সে নিয়েও আলাপ করব। শুরুতে একটু জেনে নিতে চাই যে আপনি আজকে একটা অনুষ্ঠানে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। এদিকে জনগণও তাই মনে করে যে ডক্টর ইউনূস তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তিনি নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছেন। এজন্য আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন 5 বছর এই ডক্টর ইউনূসকে তিনি দেখতে চান। এই যে সব মিলিয়ে জনগণের মধ্যে একরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনূসকে ঘিরে। আপনার একটু অবস্থান জানতে চাই যে আসলে এই ম্যাজিক দেখানোর জন্য এই ম্যান্ডেট কতদিন রাখেন, তিনি রাখতে পারেন? থ্যাংক ইউ। মানে আমাকে এরকম একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশনের মধ্যে শরিক করেছেন, সেই জন্যে প্রথম কথা বলি, আমি যা বলেছি ওই সেমিনারে সেটা আমি আমার নিজের পেজ থেকে লাইভ কাস্ট করেছি। যদি কারো কোনো কনফিউশন থাকে তারা দেখে নিতে পারেন, অথবা অনেকগুলো অনলাইন চ্যানেলেই এটা লাইভ দেখিয়েছে। ডক্টর ইউনূস এই 8.5 মাসের সময়ে এমন কিছু কাজ হয়েছে যেগুলো ম্যাজিকের মতো জনগণ মনে করে। আমি মনে করি যে সবাই বোঝেন, আমি যখন বলি জনগণ মনে করে তখন আমি ঠিক আমার কথা বলি না, আমি জনগণের ভাবনার কথা বলি। আমি রাজনীতি করি, জনগণের ভাবনার কথা আমার বলা উচিত, নিজের কথা বলা উচিত, সব মিলেই বলছি। যেমন ধরেন 53 বছরে রমজানের সময় জিনিসপত্রের দাম কমেছে, এরকম হয়নি। এখন এটা কি আসলে কোনো ম্যাজিক? এটা কি এটার পেছনে লজিক আছে? সে তো আছেই, সে লজিক নিয়েও কথা বলতে পারি আমরা, সে লজিক নিয়ে আমি এখন কিছু হয়তো বলবো। ঠিক একইভাবে ধরেন যেরকম করে ঈদ যাত্রা এবং ফিরে আসা খুবই মসৃণ হয়েছে। কিছু রিপোর্ট হয়েছে, বেশি ভাড়া নেওয়া, অন্যান্য ব্যাপার। তারপরে আপনার লোডশেডিংয়ের ভয়াবহতা যা ছিল সেটা কমে গেছে। তারপরে আপনার অনেকগুলো জায়গায় তিনি ঋণ শোধ করতে পেরেছেন, খুবই অকল্পনীয়ভাবে রেমিটেন্স বেড়েছে। এগুলো তো সবাইকে চমৎকৃত করেছে, সবাই খুশি হয়েছে এবং এই জন্য সবাই মনে করছেন আমরা 53 বছরে যা দেখিনি সেটা এখন দেখছি। কিন্তু আমি বলি, আমি বা যে কোনো মানুষই কেবল আবেগ দিয়ে তো চলতে পারে না। ডক্টর ইউনূস যেটা করেছে সেটা নিশ্চয়ই কার্যকারণ আছে, সেই কার্যকারণগুলোও আমাদেরকে বুঝতে হবে। এটা শুধু ডক্টর ইউনূসের জন্য নয় অথবা অন্য কারোর জন্য নয়, যে সমস্ত রাজনৈতিক দল আছে সক্রিয়, যারা ভবিষ্যতে কোনো সময় ক্ষমতায় যাবেন, দেশ পরিচালনা করবেন, তাদেরকেও বোঝা দরকার। তারাও যদি কোনো হাওয়ার উপর থাকে ভুলভাবে ব্যাখ্যা করেন, তাহলে নিজেরা কোনোদিন শোধরানোর জায়গায় যেতে পারবেন না। এই অর্থেই আমি বলেছি যে তিনি একটা ম্যাজিক দেখাচ্ছেন বলে মানুষ মনে করেন। আর যদি ধরেন এরকম হয়, সাধারণ মানুষ মনে করে তিনি ম্যাজিক দেখাচ্ছেন, তো এ তো ঠিকই কথা। বাজারকেই দেখছি যে আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে, মানুষের কাছে ম্যাজিকের মতো মনে হবে না? আমাকে তো অনেকে এরকম রিয়াকশান বলেছে, আমি সেই কথাটা বলেছি। কিন্তু এটার সাথে ধরে আপনি সার্ভিসের কথা যেরকম বললেন যে 5 বছর তিনি ক্ষমতায় থাকুন, এটা দেখতে চাই। আমি জানি না সার্জিস আলম কীরকম করে দেখতে চান, কারণ দেখার তো একটা ঢং আছে। আগে তাদের কথার মধ্যে আমি একটা টোন পেয়েছিলাম, আগামী নির্বাচনে তিনি জয়লাভ করে আরও 5 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। কোনো সমস্যা তো নেই,
উনি যদি আগামী নির্বাচন করেন জেতেন তাহলে হবে। কিন্তু আজকের ওই আলোচনার মধ্যেই আমি বলেছি যেটা আমার ওই ভিডিওর মধ্যে আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কি এটা চান? উনি তো তা চান না, উনি তো সেটা বলেন, উনি প্রতিনিয়তই বলে যাচ্ছেন যে আমি ডিসেম্বরের মধ্যে না হলে বড়জোর বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে ভোট করব। তো ভোট করে উনি ক্ষমতা দিয়ে চলে যাবেন, উনি থাকবার কথা তো একবারও বলছেন না। আর উনি থাকবেন কিসের ভিত্তিতে? উনি যেরকম করে এসছেন সেটা একটা বিশেষ পরিস্থিতি, কিন্তু সেই বিশেষ পরিস্থিতি তো আর বিশেষ নেই, সেটারও পরিবর্তন হয়েছে। এখন গণতন্ত্রের প্রশ্ন আসছে, নির্বাচনের প্রশ্ন আসছে, নির্বাচনকে উপেক্ষা করে অস্বীকার করে উনি থাকবেন এরকম কথা তো উনিও বলেননি। অতএব ওইরকম করে কেউ তাকে চিহ্নিত করা চেষ্টা না করাই ভালো। বরঞ্চ ডক্টর ইউনূস এখন পর্যন্ত যেরকম করে আছেন তাতে এই জাতির কোনো লোকসান হয়নি, আমি মনে করি লাভই হয়েছে। উনি রাজনৈতিক দল তো করছেন না, রাজনৈতিক দল করবেন না বলেছেন, তো রাজনৈতিক দল যদি না করেন তাহলে উনি নির্বাচন করবেন কীরকম করে? এই প্রশ্নগুলোর জবাব তার কাছে আছে, আমার কাছে নাই। আপনার সঙ্গে আরও আলাপ করব। মান্না ভাই, আপনি সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। জি মান্না ভাই, আপনার সঙ্গে আলাপ করছিলাম। আবার যদি ফিরে আসি যে অন্তর্বর্তী সরকার তো একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে যে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে। আসলে আপনি কি মনে করেন যে কত সময় প্রয়োজন এই সংস্কার বাস্তবায়ন করে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য? দেখেন, আমি সময়টাকে ফ্যাক্টর বলতে চাই না। যখন আমরা আন্দোলন করছি, যখন অন্তর্বর্তী সরকার নিয়ে আমাদের মধ্যেই বিতর্ক হচ্ছে, যখন ডক্টর ইউনূসের নামও আসেনি, তখন আমরা সংস্কারের কথা বলেছি। কেন বলেছি আমরা কেবলমাত্র সরকার বদলের আন্দোলন করছি না, আমরা অবস্থাটারও পরিবর্তন করতে চাই, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই, এবং সেজন্য সংস্কার লাগবে। এই সংস্কার কি কি বিষয় লাগবে? আমরা ধীরে ধীরে অনেকগুলো পার্টি একসাথে হয়েছি, শেষ পর্যন্ত 31 দফায় তৈরি করেছি, সেটা দিয়েছি মানুষের সামনে এবং বলেছি এর ভিত্তিতে সংস্কার হোক। আন্দোলনে যারা ছিলেন, আন্দোলন যারা করেছেন, তাদের দিয়ে সরকারটা গঠিত হয়নি। সরকার গঠিত হয়েছে, আন্দোলন করেছে যে ছাত্র জনতা তাদের পছন্দ মতো, তাতে বাকি আমাদের কারো কোনো আপত্তি নেই। তারা আসবার পরে তারাও সংস্কারের কথা বলেছেন, এবং এই সংস্কারে তারা একটা বিস্তারিত প্রোগ্রাম দিয়েছেন এবং সেগুলো তখন চলছে। আপনারা নিজেরা ইন্ট্রোডাকশনের সময় বললেন যে আজকেও আমাদের সাথে সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়েছে। এইটা তো চলতে থাকবে প্রক্রিয়া। সাধারণভাবে যদি বলেন, যখন উনি বলেন যে জুন কিংবা এই ডিসেম্বরের মধ্যে, আমি মনে করি প্রধান বিষয়টা এই প্রসঙ্গে হচ্ছে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন করা, যেটা আমাদের দেশে গত 3টা টার্ম নির্বাচন নিয়ে যে ছেলে খেলা হয়েছে, যে বদমাইশি হয়েছে, সেই জিনিসগুলো বন্ধ করতে পারে, গণতন্ত্রের যাত্রার পথটা সুগম করতে পারে। তার জন্য দরকার কি, আমি এরকম করে বুঝি, পুলিশ প্রশাসন পুরোটা ঢেলে সাজানো, নতুন করে ভালো করে। কতদিন লাগবে এ কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা মনে করি এমন নয় বছরের পর বছর লেগে যাবে। এটা হয়তো 3 মাসেও করা যায়, হয়তো 6 মাসে করা যায়। আমি একটা রিপোর্ট তাদের পড়েছি, একটা আর্টিকেল পড়েছি, আমার মনে হয়েছে যে ডিসেম্বরের মধ্যে বা পরদিন জুনের মধ্যে পুলিশ ব্যবস্থা সংস্কার করা যেতে পারে, আমলাতন্ত্র বা প্রশাসনটাও করা যেতে পারে, এবং ইলেকশন কমিশনকে যতদূর সম্ভব এটা কারেকশন করা যেতে পারে। এই সময়টা কতদিন লাগবে আমি একদম প্রথম থেকেই বলছি। এটা প্রথম তো যারা করছে, উদ্যোগটা হচ্ছে সরকার বলুন যে আমরা এই কাজ করতে চাই, তাতে এতদিন সময় লাগতে পারে। এই কাজে বিরোধী দল বা দলগুলো, রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতা দরকার। তারা যদি সময়টা বাড়িয়ে দেয়, যদি বিতর্কটা বেশি তৈরি করে, তাহলে একটু বেশি সময় লাগতে পারে। পুরো রোডম্যাপটা তারাই বলতে পারতো। এই জন্য যখন বিএনপির পক্ষ থেকে রোডম্যাপ বলা হয়েছে, ওটার ব্যাখ্যা তারা দেয়নি, তাহলে ভালো হতো যে এই জিনিস চাই যাতে একটা ফেয়ার ইলেকশন হয়। আমি এখন পর্যন্ত মনে করি যে এটার জন্য যদি ধরেন 3 মাসের জায়গায় 6 মাস লাগে, আমি বা আমার দল তাতে কোনো আপত্তি করব না। কিন্তু আপনি কিছু বলবেন না, একটা অনির্দিষ্ট কালের মধ্যে থাকবেন, তা হবে না। যদিও আমি এটা মনে করি না যে বর্তমান সরকার সেটা করছে, কারণ এই সরকার প্রথম ক্যাটেগরিক্যালি টাইম অ্যান্ড এগেন বলছেন উনি জুনের মধ্যে দেবেন। হ্যাঁ, সময়ের একটু হেরফের হয়েছে, এক উপদেষ্টা এক সময় এক রকম বলেছেন। অবস্থান পরিষ্কার করার কথা বলছেন সরকারকে। এ নিয়ে আপনার সঙ্গে আরও আলাপ করব। মান্না ভাই, আপনি আমার সঙ্গে যুক্ত থাকবেন ভোটের ট্রেনে। এখন দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনায় যুক্ত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনার সঙ্গে আলাপ করছিলাম নির্বাচন এবং সংস্কার সহ নানা বিষয় নিয়ে। সরকার যে কাজগুলো করছে সেখানে সরকার তো একটা সময়সীমা বেঁধে দিয়েই কিন্তু এগুচ্ছে। যেমন আমি যদি বলি যে যত ঐকমত্য কমিশনগুলো গঠন হওয়া এবং সেগুলোর রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা সময় বেঁধে দেওয়া, এবং তারপরে ঐকমত্য কমিশন গঠন হলো ফেব্রুয়ারিতে, তারপর মার্চে দলগুলোর কাছে এই যে মতামত চাইলো, এবং তারপর যে ধারাবাহিকভাবে এই যে বৈঠকগুলো হচ্ছে, এবং নাগরিক ঐক্য কিন্তু এই ৬ষ্ঠ নাম্বার দল হিসাবে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করলো। এই যে সব কিছু তো একটু মানে ধারাবাহিক প্রক্রিয়ায় এগোচ্ছে কি না মনে হয়? আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি যা বলেছেন তার সাথে ৭০-১০০ ভাগ একমত আছি। এখন ধরেন হয় কি, এই এগোনোটা আমার কাছে মনে হচ্ছে এইভাবেই এগোনো ঠিক। আরেকজন কথা না, এটা এরকম না করে একটু এরকম করলে হতো, ওরকম তো হতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ সাধারণভাবে এটা যে একটা মানে এগুচ্ছে প্রসেসটা, এটা তো স্বীকার করতেই হবে। প্রক্রিয়াটা কথা বলছেন, এবং একই সঙ্গে যদি আপনার কাছে জানতে চাই, আজকে নাগরিক ঐক্য ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে বেশ কিছু বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছে। বিশেষ করে যদি বলি যে প্রায় ১৬৬টার মতামতের মধ্যে ১১৪টা সুপারিশে একমত হয়েছে এবং ১১টিতে আংশিক একমত হয়েছে, বাকিগুলোতে একমত হতে পারেনি। আসলে একটু আপনার কাছে জেনে নিতে চাই যে এই উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলোতে একমত হতে পারেনি, কেন পারেননি? যেমন ধরেন, একেবারে প্রথমে বলি রাষ্ট্রের ৪ মূলনীতি। এরকম না রাষ্ট্রের ৪ মূলনীতি যেমন আছে সেরকমই থাকতে হবে, সেরকম বলি আমরা। কিন্তু ৪ মূলনীতির হয়তো ধরেন একটা মূলনীতি আমি মনে করছি এখন আর কার্যকর নয়, সমাজতন্ত্র নয় মনে করছি, বাকিগুলো কার্যকর আছে, আপনি ৪টে বাদ দিয়ে দেবেন, অথবা বলে দেবেন আপনি যে কেবল গণতন্ত্র থাকবে, বাকিগুলো আর থাকবে না। তখন বলছি না, আমরা সবগুলোর সাথে একমত নেই। এরকম ঠিক একইভাবে মনে করেন ধর্মনিরপেক্ষতা থাকবে না। ধর্মনিরপেক্ষতা থাকবে না কেন, এটার ব্যাখ্যা হয় নাই, কিন্তু তারপরে আমরা কিন্তু মনে করি যে এই ১১৬টা প্রশ্নের মধ্যে সবগুলোই মৌলিক ধরনের না। মানে জাতির অগ্রগমনের প্রশ্নে, অর্থনীতি এগিয়ে যাওয়ার প্রশ্নে ১১৬টা প্রশ্নেরই সঠিক জবাব চাই এখনই, এরকম না। আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ডিসকোর্স করতে করতে, নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে এগিয়ে যেতে পারি। সেই হিসেবে যতগুলোতে একমত হতে পারি, যেটা ডক্টর ইউনূস বলেছেন, ঐকমত্য যতগুলো হবে ততগুলো করব, যেগুলো হবে না তার মধ্যে কাছাকাছি যেগুলো সেগুলো চেষ্টা করব, যেগুলো দূরবর্তী আছে সেটা ভবিষ্যতের জন্য রেখে দেবো, তারপরে চলতে থাকবো। সেরকম করে যদি ভাবি তাইলে কিছু কিছু কম্প্রোমাইজ তো আছেই। যেমন বহুত্ববাদ, আমরা মনে করি বহুত্ববাদ ধর্মনিরপেক্ষতার একটা বিকল্প হতেও পারে। একটা বিকল্প কোন অর্থে বলছি, একদম হুবহু একই জিনিস বোঝায় না, কিন্তু তারপরেও বহুত্ববাদ মানে আপনি সব ধর্মের, সব মতের, সব চিন্তার, সব পথের সমন্বয়ে এগ্রি করছেন, কোনোটা চাপিয়ে দিচ্ছেন না, কোনোটা গলা। বহুত্ববাদ নিয়ে অনেকেই সমর্থন করছে, আপনারাও সেটা সমর্থন জানিয়েছেন। আপনি সঙ্গে থাকুন, দর্শক দেখছেন ভোটের ট্রেন। জি মান্না ভাই, বহুত্ববাদ নিয়ে আলাপ করছিলেন, যে বহুত্ববাদ আপনারা সমর্থন করছেন। এছাড়া আর কোন কোন বিষয় আপনাদের কাছে মনে হয়েছে যে এই সংস্কারের জন্য বা নতুন বাংলাদেশের জন্য এইগুলা অত্যন্ত জরুরি কার্যকর করা? না, আমি আবার বলি, ধরেন আমাদের রাষ্ট্র ৪ মূলনীতিতে যা যা আছে ঠিক এইটাই রেখে আপনি ৫৩ বছর চলতে পেরেছেন। আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় কোনোটা কখনো বাধা তৈরি করেনি। আপনি আবার মূলনীতিতে সমাজতন্ত্র লিখেছেন, কিন্তু একেবারে পুঁজিবাদী ধারায় বাজেট তৈরি করেছেন, কিংবা শিল্প নীতি তৈরি করেছেন, মুদ্রানীতি তৈরি করেছেন, ওতে আটকায়নি। আমি এরকম কথা বলছি যে এইটা আপনাকে আটকাচ্ছে না, কিন্তু এগুলো নিয়ে যত ঐক্য থাকবে তত বেশি জাতি ঐক্যবদ্ধ হবে। আপনি তো ফিলোসফিক্যাল ইউনিটি থাকা দরকার, আপনার চিন্তার দিক থেকেও ঐক্যবদ্ধ থাকা দরকার। সেই দিক থেকে আমি বলছি যে বহুত্ববাদটা
ধর্মনিরপেক্ষতার বিকল্পে প্রতিস্থাপনটাকে খুব যুক্তিযুক্ত মনে করছি তারা, কিন্তু ধরেন বেশিরভাগ এরকম হলো যে এটা আমরা মানতে পারবো না, তার বিকল্পে এটা একটা হাজির হলো, মেবি এটাও মানে মন্দের ভালো হিসেবে অ্যাগ্রি করে দিলাম, সেরকম করে করছি। যেরকম ধরেন আমরা বাইক্যামেরাল লেজিসলেচার অ্যাগ্রি করছি না কেন, বাইক্যামেরাল লেজিসলেচারটা কিসের ভিত্তিতে হবে, কীভাবে হবে, কেউই কোনো ব্যাখ্যা দিতে পারেননি। যারা বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অ্যাগ্রি করেছেন বা প্রস্তাবের মধ্যে রেখেছেন, তারাও এটার গঠন নিয়ে হয় কেউ কিছুই বলেননি, অথবা যা বলেছেন তাতে মাইলস অ্যাপার্ট আছেন পরস্পর। সব শেষে আমাদের কাছে বিবেচনা আছে একটা বড় প্রশ্ন আমাদের দেশে নিষ্পত্তি হয়নি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস প্রথম থেকে বলছেন ইনক্লুসিভ পলিটিক্স, মানে অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি বলতে এখানে কী বোঝায়? যারা এখন বহিষ্কৃত হয়েছেন, যারা বহির্ভুক্ত হয়ে গেছেন অলরেডি, আন্দোলনের মধ্যে দিয়ে পরাজিত, পলাতক ইত্যাদি ইত্যাদি, তাদের কথাই বেশি করছে। তারা ইলেকশনে আসতে পারবে কি না, তারা রাজনীতিতে আসতে পারবে কি না। এক সময় তো এরকম বলা হয়েছিল যে তারা সমাবেশ সব কিছু করতে পারবে। তো তারা যদি নির্বাচন করে, হয় কি আমরা বলি যে নীতি এবং আদর্শের ভিত্তিতেই তো রাজনীতি হবে, কিন্তু আমাদের দেশে শিক্ষার যে হার, সেখানে অন্ধত্বের উপরে অনেক কিছু চলে, আত্মীয়তার উপরে। আপনার সঙ্গে আরও আলাপ করবো এই বিষয়ে, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আলোচনায় আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই। আলাপ করছিলাম, আবার যদি ফিরে যাই যে এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে এবং এই যে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি হবে, আসলে এই পথটা কতটা মসৃণ এবং রাজনৈতিক দলগুলো কতটা এই ঐক্যমত্য হবে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত? প্রথম কথা হলো যে জুলাই সনদ এবং সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হওয়া, দুটোকে আমি মোটেই একমত করি না। জুলাই সনদ সম্পূর্ণ ভিন্ন জিনিস, দ্যাট ইজ আ প্রোক্লামেশন অন দি জুলাই অর অগাস্ট মুভমেন্ট, এটা মিলে। আর এইটা হচ্ছে ভবিষ্যতের আপনি পথ নির্দেশিকা বা সংস্কার কর্মসূচি তৈরি করছেন। তো দ্বিতীয়ত মধ্যে যদি যাই, প্রথমেও তাই, দ্বিতীয় যেটা আসলেও মূল কথা সংস্কার, সেটাতেও যদি যাই, আমরা কিন্তু বহু বিভাজনের দেশ, এত বিভাজিত দেশ খুব বেশি নাই, এবং এটা মেলাই মুশকিল। যেমন এই একটু আগে বলছিলেন না, বহুত্ববাদ বিএনপি সাপোর্ট করেছে, এখন বহুত্ববাদের ব্যাখ্যা কিন্তু এখন একরকম দিচ্ছে, কিন্তু জামাত সাপোর্ট করে না, অর্ধেকের মতো হয়তো সাপোর্ট করবে না, অর্ধেকের মতো করবে। কী করবেন আপনি সিদ্ধান্ত? এরকম প্রচুর ফান্ডামেন্টাল বিষয়গুলো তো আছে। আমি মনে করি এগুলো আমাদের জন্য সমস্যা তৈরি করবে, নির্ভর করে ডক্টর ইউনূস বা এই সরকার কত যোগ্যতার সাথে এগুলো হ্যান্ডেল করতে পারবেন। আমার হাতে তারা হ্যান্ডেল করবার কোনো ক্ষমতা নেই, আমি তো বলতে পারবো না, কিন্তু আমি মনে করি চেষ্টা করলে এগুলোকে একত্রিত করে, অ্যাকোমোডেট করে, অথবা যেভাবেই হোক অ্যাসিমিলেট করে আপনি একটা জায়গাতে যেতে পারবেন, সেটা সম্ভব। কিন্তু আমরা যেমন ধরি দুটো বিষয় আমি মনে করি ইম্পর্টেন্ট মনে করি। একটা হচ্ছে আমাদের দেশে প্রেসিডেন্টকে অভিশংসন করা যায়, কিন্তু প্রধানমন্ত্রী কোনো দায়বদ্ধতা নেই কোথাও, আপনি তাকে প্রশ্ন করতে পারেন না, তাকে কোনো দায়ের মধ্যে আনতে পারেন না। আরেকটা হচ্ছে আপনাকে মান্না ভাই, আপনি অনেক বিষয় আমাদের সঙ্গে আলাপ করেছেন, নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্যমত্য এবং সার্বিক বিষয় নিয়ে অনেকক্ষণ আপনার সঙ্গে আলাপ করলাম। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেন আজকের মতন শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।